হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এটা হচ্ছে রোজ গার্ডেন, টিকাটুলি, অভয়দাস লেন। রবিবার সাপ্তাহিক ছুটি, সোমবার 2টা থেকে চালু, 6টা পর্যন্ত। প্রবেশ মূল্য 30 টাকা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে আপনি আসলে, শীতকালে আসলে অতিথি পাখি দেখতে পাবেন এবং এখানে সবসময়ের জন্য ভর্তা, অনেক প্রকারের ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন। এখন নিয়ে আসছি আপনাদেরকে জলশিরি রিসোর্টে, জলশিরি সেন্ট্রাল পার্ক। এইটা অনেক সুন্দর একটা পার্ক। এটা কোনো সিলেট না, এটা জলশিরি সেন্ট্রাল পার্কের ভিতরেই। পাশে একটা হাউস আছে যেখানে অনেক প্রকারের মাছ আছে। এটা হচ্ছে বিজয় সরণি সামরিক জাদুঘর। এখানে অনেক রকমের অস্ত্র, তারপরে প্লেন, তারপরে সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা বাহিনীর জিনিসপত্র, ড্রেস, তারপরে তাদের সরঞ্জাম সব কিছুই আছে। আর প্রবেশ মূল্য সম্ভবত 50 টাকা। আর বিভিন্ন ওই যে শোগুলো দেখতে গেলে 100 টাকা, 50 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে। যে কোনো স্টেশন থেকে মেট্রো রেল দিয়ে আপনি বিজয় সরণি এসে দেন এখানে হেঁটেই আসতে পারবেন। এখানে নব থিয়েটার, সামরিক বাহিনী, সামরিক জাদুঘর, অনেক কিছুই আছে। এক জায়গাতে অনেক কিছু আছে। আপনি যদি আসতে চান পুরান ঢাকায়, তাহলে এখানে বিউটি বোর্ডিং আছে। বিউটি বোর্ডিংয়ে এখানে একটা হোটেল আছে, যেটার মধ্যে আপনি চা, নাস্তা, ভাত, পোলাও সবই খেতে পারবেন। এখানে ফরেনাররা আসে, বসে এখানে আড্ডা দেয়, গল্প করে, রাজনীতির বিষয়ে অনেক সময় এখানে আলাপ করা হয়। এবং এখানে রাজনীতিবিদরা, সাংবাদিকরা এখানে এসে কবিতা লিখতেন, এইগুলা এখানে চর্চা করতেন। প্রবেশ মূল্য সম্ভবত 20 টাকা, 20 টাকা কি 30 টাকা। আমরা এখান থেকে চলে যাব বুড়িগঙ্গা নদী দেখতে। আহসান মঞ্জিলে যাব। এখানে যেহেতু পুরান ঢাকায় এসেছি, পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদী, আহসান মঞ্জিল, তারপরে লালবাগের কেল্লা, আজকে আমরা সব ঘুরব। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন এবং ক্ষুধা লাগলে কোথায় খাবেন সেটাও আজকের ভিডিওতে দেখানো হবে। চলেন তারপরে চলে যাই বুড়িগঙ্গা নদীতে। নদীর ঢেউ, নদীতে যানবাহন চলাচল করছে। কখনো আমি লঞ্চে বরিশাল যাই নাই, ইচ্ছা আছে যাওয়ার, তো এই ঘোরাঘুরি করলাম। এখানে লালকুঠি আছে, লালকুঠির কাজ চলছে। ইনশাল্লাহ আরও 5 মাসের মধ্যে এইটা পুরোপুরি তৈরি হয়ে যাবে জনসাধারণের জন্য। সম্ভবত টিকিট দিয়ে ঢুকতে হবে। আমরা এমনি ঘুরতে আসছিলাম। 1880 সালে উদ্বোধনের সময় জমিদার ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা অর্থায়ন করেছিলেন। প্রায় 70,000 টাকা ব্যয়ে এই ভবনটা উদ্বোধন করেন, মানে নির্মাণ করেন। 1880 সালে এই স্থাপত্যটা নির্মাণ করেন এবং এখানে ইংরেজরা অনেক সময় আলাপ আলোচনা করতেন। এটা সম্ভবত ফরাসিদের বাজার ছিল, তো এই হিসাবেই ফরাসগঞ্জ নামকরণ করা হয়েছে। বর্তমানে এটা আশেপাশে ময়লা আবর্জনা, ইঁদুর মাকড়সায় আবদ্ধ, আর এটা নির্মাণ কাজ চলছে বর্তমানে। আমরা এখন চলে যাব লালবাগের কেল্লাতে। লালবাগের কেল্লা অবশ্যই সুন্দর এবং দেখতে মনোরম। লালবাগের কেল্লার পরে আমরা পুরান ঢাকার আরমানি টোলাতে যাব একটা গির্জা দেখতে, যেটা হচ্ছে আরমানীয়দের জন্য গির্জা, এবং এটা ফ্লোরটা পুরোটাই কবরস্থান। এখানে হাঁটার কোনো জায়গাই নেই। এটা অবশ্য যখন এটা নির্মাণ করা হয়েছিল তখন এটা কোনো সিস্টেম ছিল না, যে কারণে এটা এমন অবস্থায় এখন পর্যন্ত আছে। এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা হয়তো দেখতে চাইলে আমি ডিসক্রিপশনে পাঠিয়ে দিব। এই কবরস্থানে 400টি কবর অস্তিত্ব পাওয়া গেছে এবং 1781 সালে এটা নির্মিত হয়। আর্মেনীয়রা এখানে বিজনেস করতে আসতেন এবং তাদের জন্যই এখানে কবর খোঁড়া হয়। আর এরপর থেকে 1781 পর থেকে আর কোনো কবর এখানে শায়িত করা হয় নাই। তো এখানে আগেকার সিস্টেম ছিল পাকা করে দেওয়া, সেই পাকাই এখন পর্যন্ত আছে এবং লোকজন এটার উপর দিয়েই চলাফেরা করে। এটাই এখন তাদের সিস্টেম। তো যার ইচ্ছা হয় এখানে আসে, দেখে যায়, আর যার ভালো লাগে না সে এখানে আসে না। তবে এগুলোতে না যাওয়াটাই ভালো। এটা হচ্ছে কসাইটুলি জামে মসজিদ।
এটা নির্মিত হয় 1919 সালে এবং 1945 সালে এটা সংস্কার করা হয়। 1971 সালে আরও সংস্কার করা হয়। বর্তমানে এখানে 3টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটায় 1000 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে জিনেরাও নাকি নামাজ পড়ে, এটা লোকমুখে শোনা যায়। এবং এই মসজিদটায় এইখানকার সবার মুখে মুখে শুনি যে এখানে জিনেরা নামাজ পড়ে। তো এই মসজিদটা নিয়েও আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশনে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন। আরমানিটোলা থেকে 2-3 মিনিটের রাস্তা কেপি ঘোষ স্ট্রিটে আসার। আপনি এসে কসাইটুলি জামে মসজিদ বললেই সবাই দেখায় দিবে। এবার চলেন দেখি নেই ঢাকার ঐতিহ্য পূর্ব নাম কী ছিল, জাহাঙ্গীরনগর। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আপনি আসেন তাহলে এই রকম ভর্তা দিয়ে ভাত খেতে ভুলবেন না। 10 টাকা পিস ভর্তা, 12 রকমের ভর্তা এখানে পাওয়া যায়। সাথে আপনি মাছ মাংস যা খেতে চান, ডালের বড়া সব আছে। আর এখানকার প্রাইস মূল্য খুব বেশি না, আপনি খুব কম টাকার মধ্যে ভালো ভালো খাবার খেতে পারবেন। এবং জায়গাটা অসাধারণ সুন্দর। যারা নাকি শীতকালে আসবেন তারা অবশ্যই অতিথি পাখি দেখতে পারবেন। আমরা অবশ্য গরমকালে গিয়েছিলাম, অতিথি পাখি ছিল না। এখন আসছি ঢাকার বিজয়নগরে নব থিয়েটারে। সেদিন আসছিলাম সামরিক বাহিনীতে, সামরিক জাদুঘরে। সামরিক জাদুঘরের পাশেই হচ্ছে নব থিয়েটার। এখানকার প্রবেশ মূল্য সম্ভবত 50 টাকা। আমরা এসেছিলাম এবং এখানে নব থিয়েটারের ভিতরে মুভি দেখার একটা সিস্টেম আছে। বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়েও এখানে মহাকাশের অনেক কিছু নিয়ে ছবি নির্মাণ করা হয়েছে। এখানে সেই শো হয় এবং এলইডি কি বাচ্চাদের অনেক খেলার জিনিসও আছে। প্রতিটাতে আপনি দেখতে গেলে আপনার টিকিট কিনতে হবে, প্রতিটায় আলাদা আলাদা টিকিট। পলাশী যুদ্ধের পর 1757 সালের পর এখানে জিঞ্জিরা ঘাটে, জিঞ্জিরা প্রাসাদে সিরাজউদ্দৌলার মা এবং খালাকে আটকে রাখা হয়েছিল। তো এই সেই প্রাসাদ, যেটা এখন প্রাসাদ না বললেই নয়। এটা এখন প্রাসাদ নেই, একদম একটা গম্বুজের মতো হয়ে আছে। এখানেই তালাবদ্ধ করে রাখা হয়েছিল ছোট্ট একটা রুমে। এখানে আরও কয়েকটা প্রাসাদ আছে যেগুলো এখন মানুষ বসবাস করছে। মানুষ কিন্তু এখানে বস্তি গড়ে উঠেছে, কোনো অস্তিত্বই নাই রাজপ্রাসাদের, শুধু একটা টুকরো বিল্ডিং দাঁড় করানো, মানে প্রাসাদ নাই, প্রাসাদের অস্তিত্বই নাই। 1859 সালে খাজা আব্দুল গনি এটা নির্মাণ করেন এবং তার পুত্র আহসানুল্লাহর নামকরণে এটার নামকরণ করা হয় আহসান মঞ্জিল। প্রবেশ মূল্য 30 টাকা, 40 টাকা মনে নাই। আর এখানে আপনি আসলে সকাল সকাল আসবেন, সকালে এসে বুড়িগঙ্গা নদীর ধারে এসে আপনি বিউটি বোর্ডিং, লালকুঠি, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা সব জায়গায় ঘুরতে পারবেন এবং কম টাকার মধ্যেই ঘুরতে পারবেন। এই জায়গাগুলো খুব সস্তায় আপনি আসতে পারবেন শুধু রিক্সা যোগেই। বাসের রাস্তা এখানে খুব একটা নাই। আর বন্ধের দিন, ছুটির দিনে এখানে প্রচুর ভিড় হয়। আহসান মঞ্জিল সম্ভবত বৃহস্পতিবার অফ থাকে। পুরান ঢাকায় আসবেন, ঘুরবেন আর হাজির বিরিয়ানি খাবেন না তা হবে না, তা হবে না। হাজির বিরিয়ানি খেতেই হবে আপনাকে, নাইলে আপনার ঘোরার কোনো স্বাদ পাবেন না, আপনার মনে আপনি স্যাটিসফাই হতে পারবেন না। 260 টাকা করে প্রতিজনের এই বিরিয়ানি, খাসির বিরিয়ানি অসাধারণ টেস্ট, তৈলাক্ত না। সাথে আপনি বোরহানি 100 টাকা করে নেবেন, 2 জন খেতে পারবেন। এবং এত ভিড় যে দাঁড়িয়ে থাকতে হয়। আপনি যদি ঢাকার বাইরে আসতে চান তাহলে গাজীপুর ভাওয়াল রাজা রিসোর্ট, ভাওয়াল রাজার বাড়িতে আসতে পারেন। ভাওয়াল রাজা তার নাই, তো ভাওয়াল রাজার ঐতিহাসিক সেই ভবনটা আছে যেখানে 360টা কক্ষ এবং এইটা বর্তমানে কোর্ট কাছারি হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর এই সেই ঐতিহাসিক জায়গাতে এসে আমি
অ্যাক্সিডেন্টের শিকার হয়ে আজকে আমি অসুস্থ এবং দীর্ঘদিন যাবৎ আমি শায়িত। আর এখানে নিয়ে আসছি আপনাদের, এটা হচ্ছে ওই ভাওয়াল রাজাদের প্রণাম করার জায়গা বা পূজা করার জায়গা। এর বাম পাশেই আছে একটা দিঘি, যে দিঘিতে রানীরা গোসল করতেন। আর রাজাকে যে শ্মশানে পোড়ানো হয়েছিল সেটাও আপনাদের দেখাবো। ভাওয়াল রাজার হিস্ট্রিটা আপনারা আমার আগের ভিডিও থেকে শুনে নেবেন। এবং ভাওয়াল রাজার প্রতি আমার কেন যেন একটা সফটনেস কাজ করে। ভাওয়াল রাজার প্রতি ছোটোবেলা থেকেই আমি তার হিস্ট্রিটা শুনেছিলাম এবং তখন থেকেই তার প্রতি আমার একটা সহানুভূতি জেগেছিল। তো মানুষ এক সময় ভুল করে, কিন্তু পাপ করাটা আসলে কখনোই উচিত না। এই সেই ঐতিহাসিক ভাওয়াল রাজার শ্মশান ঘাট, যে শ্মশান ঘাটটা শ্মশান ঘাট বলা চলে। তার ওয়াইফ এবং তার বোন নির্মাণ করেছিলেন এবং কারুকাজ খচিত এত সুন্দর, কিভাবে এত উপরে তারা নির্মাণ করলেন সেটাই আসলে আশ্চর্য হয়ে যায়। শেষমেশ আমি আপনাদের নিয়ে আসছি ভাওয়াল রাজার পরে এই ঈশা খাঁর সমাধিস্থলে। ঈশা খাঁ কেন এখানে মারা গিয়েছিলেন সেই তথ্য নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন, কিন্তু আমরা যতটুকু সার্চ করেছি ঈশা খাঁ নাকি এখানে অসুস্থ হয়ে দীর্ঘদিন পড়েছিলেন এবং সেই ঈশা খাঁর কবরটাকে আজকে 10 রকমের জায়গাতে আপনাদের নিয়ে গিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।